বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফারুক, এই ফারুক, চোখ খোল। কি হলো তোর? বোন আমার, তুই এমন করছিস কেন? রুদ্র দেখ দেখ, ফারুক কথা বলছে না। আয়াত ফারার কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে যায়। কি করবে এখন সে? তাসবির দূর থেকে আয়াতকে দেখে একটু থমকে দাঁড়ায়। মেয়েটা কেন যেন অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে। কিছু একটা অস্বাভাবিক বুঝে সে দ্রুত এগিয়ে যায়। কাছে যেতে চোখে পড়ে আয়াত কাঁদছে। আয়াত, কাঁদছো কেন? কি হয়েছে? ওর কি হয়েছে? উৎকণ্ঠিত গলায় প্রশ্ন করে তাসবির। আয়াত ভেজা গলায় জবাব দেয়, ভাইয়া দেখেন না, ফারহা কথা বলছে না। ওর শরীরে খুব গরম, অনেক জ্বর। আপনি একটু দেখুন না প্লিজ, আমাদের এই সাহায্য করুন। তুমি শান্ত হও, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি ওকে একটু ধরো, আমি রিক্সা রাখছি। আয়াত ও রুদ্র অচেতন ফারাকে আগলিয়ে নেয়। তাসবির একটা রিক্সা ডেকে আয়াতকে একটু হেল্প করে। তারপর তারা হসপিটালে রওনা দেয়। হসপিটালের করিডোরে আয়াত ও রুদ্র চুপচাপ বসে আছে। দুপুর গড়িয়ে এখন বিকেল। দেয়ালে ঘড়ির কাঁটা যেন থেমে আছে। আর সময় যেন এক বিষণ্ণ দীর্ঘশ্বাস হয়ে ঝুলে আছে বাতাসে। পাশে দাঁড়িয়ে আছে তাসবির। আয়াতের মুখে চিন্তার ছায়া স্পষ্ট। তুমি ঠিক আছো? নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো তাসবির। আয়াত মাথা নাড়িয়ে বলল। জি ভাইয়া। তাসবির একটু থেমে আবারও বলল। তুমি বাসায় একটা কল করতে পারো, হয়তো খুব দুশ্চিন্তায় আছি সবাই। আয়াত একটু চমকে ভাবলো, আসলেই তো ঈশা বড় আম্মু সবাই নিশ্চয়ই চিন্তায় আছে। সে ধীরে ধীরে ফোনটা বের করলো। তার ফোনে অনেকগুলো মিসড কল। তার বাবার ফোন এসেছিল, ঈশাও দিয়েছিল। আয়াত ঈশার নাম্বারে কল দেবার জন্য নাম্বারটা বের করে। এমন সময় হঠাৎ অচেনা একটা নাম্বার থেকে কল আসে। আয়াত এক পলক তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। কলটা রিসিভ করার আগেই কেটে যায়। কিন্তু মুহূর্ত না পেরোতে আবার সেই নাম্বার থেকে কল আসে। আয়াত এবার রিসিভ করে সালাম দেয়। ফোনের ওপাশ থেকে ভেসে আসে রাগী গম্ভীর কণ্ঠ। এখন বাসায় ফিরিসনি কেন? কই আছিস তুই, স্টুপিড? দুপুর করে বিকেল হয়ে গেছে, বাসায় মানুষ চিন্তায় মরে যাচ্ছে, আর উনি কিনা আড্ডা দিচ্ছেন। কই আছিস? আয়াত চুপ করে থাকে, শব্দ বেরোয় না মুখ থেকে। ওপাশ থেকে আবারও সেই কণ্ঠ ধমকে ওঠে। কি হলো, চুপ করেছিস কেন? কই আছিস বল। আয়াত কিছু বলার চেষ্টা করে, কিন্তু বলার কাছে জমে থাকা কথাগুলো আটকে যায়। চোখে ভেসে ওঠে ফারার নিস্তেজ মুখটা। নিজেকে সামলে বহু কষ্টে বলে, আমি হসপিটালে আছি। আয়াত হসপিটালে কথাটা অনুভবের কাছে পৌঁছাতেই সে ভয় পেয়ে যায়। আয়াতের কিছু হলো নাকি? তারপর বলল। তুই হসপিটালে কেন? আয়াত ধীরে ধীরে সবটা খুলে বলল। কথা শুনে অনুভব হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর কঠিন গলায় বলল, ওখানে থাক, কোথায় এক পা ফেলিস না, ফেললে তোর পা আমি ভেঙে গুঁড়ো করে দেবো। কলটা কেটে যেতেই নার্স এসে জানালো রোগীর জ্ঞান ফিরেছে। তখন আয়াত আর রুদ্র ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে আয়াত ফারাকে জড়িয়ে ধরে বলল। তুই ঠিক আছিস ফারুক? জানিস কতটা ভয় পেয়েছিলাম। রুদ্র ফারার দিকে তাকিয়ে বলল। তোর গায়ে এত জ্বর এলো কি করে? এই হাল কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? এখন কেমন লাগছে? ফারা হালকা হেসে বলল। এখন ঠিক আছে। কয়টা বাজে বল তো? রুদ্র ঘড়ির দিকে তাকিয়ে বলল। 5টা 20। ফারার চোখ ছানা বড়া। এত দেরি হয়ে গেছে, আমায় তো বাসায় ফিরতে হবে। তার কথা শুনে আয়াত অবাক হয়ে বলল। তাহলে তো হাইপার হচ্ছিস কেন? তোর শরীর কিন্তু এখনো দুর্বল। আমি এখন ঠিক আছি, বাসায় যেতে হবে। ফারা বেড থেকে উঠে নিজেকে ঠিক করে নিল। তারপর বলল। তোরা চলে যা, আমি বাসায় যেতে পারবো। হসপিটালে বিল পে করতে গিয়ে রিসেপশনে গিয়ে জানতে পারি বিল পে করা তাসবির দিয়েছে। ফারা ধন্যবাদ দিয়ে বলল। এখন আসি আমি। ফারা একা যাবে শুনে রুদ্র বলল, দাঁড়া আমি আসছি। বলেই রুদ্র ও ফারাকে নিয়ে বেরিয়ে পড়ে। আয়াত হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে, রিক্সা পাচ্ছে না সে। তাই তাসবির বলল। তুমি চাইলে আমি তোমায় পৌঁছে দিতে পারি। ধন্যবাদ ভাইয়া। আসলে আমি একা যেতে পারবো। কোনো কথা নয়, তুমি আমাদের ভার্সিটির জুনিয়র স্টুডেন্ট, আমার একটা দায়িত্ব আছে, আমি পৌঁছে দিচ্ছি। বলে আয়াতকে বাইকে উঠতে বলে। আয়াত উঠতে ইতস্তত বোধ করলেও না করতে পারলো না, তাই বাইকে উঠে পড়ে। তাসবির আয়াতকে নিয়ে বাসার সামনে আসলে অনুভবকে দেখতে পায়। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে আছে আহান। আয়াতকে একটা ছেলের সাথে দেখে মুহূর্তে তার মাথায় আগুন লেগে যায়। চোখ দুটো অসম্ভব লাল হয়ে যায় তার। গাড়ি থেকে নেমে গটগট পায় আয়াতের কাছে চলে যায়। বাইকে অচেনা এক ছেলের সাথে আয়াতকে দেখে মুহূর্তে বদলে যায় অনুভবের মুখের ভাব। তার চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, যেন আগুন জ্বলে উঠছে সেখানে। ফর্সা মুখ লালচে আভায় রাঙা হয়ে যায়।
রাগে তার হাতে থাকা নীল রগগুলো যেন ফুলে উঠে স্পষ্ট হয়ে ওঠে, চোয়াল শক্ত করে নেয়। পাশে থাকা আহান অনুভবে সেই ভঙ্গিমা দেখে বুঝে যায় আজ আর কিছুতেই হয়তো রক্ষা নেই। ক্ষুব্ধ তীব্র পদক্ষেপে অনুভব এগিয়ে যায় আয়াতের দিকে। আয়াতও টের পায় পরিস্থিতির রূপ। সে তাড়াতাড়ি বাইক থেকে নেমে যায়, চোখে মুখে ভয় ফুটে ওঠে, শরীরটা একটু কুঁকড়ে আসে। অনুভব আয়াতের সামনে এসে শক্ত হাতে চেপে ধরে তার কবজি, এক হাঁচকা টানে তাকে নিজের সামনে এনে দাঁড় করায়। তার চোখে মুখে যেন লাফা ফুটছে, রাগে গায়ের উত্তাপ চারিপাশে ছড়িয়ে পড়ছে। মেজাজ তখন সপ্তমে, থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলে সে, কিন্তু হাত উপরে তুলেও হাতের মুঠি শক্ত করে নেয়। কোথা থেকেই যেন ভেসে আসে বিবেকের কণ্ঠ, বাইরের লোকজনের সামনে নিজের পরিবারের মেয়ের গায়ে হাত তোলা তো কখনোই পুরুষত্ব নয়। আয়াত ভয়ে দুহাত তুলে নেয় আত্মরক্ষার জন্য, চোখে অসহায় আর এক ফোঁটা কান্নার আতঙ্ক। ভয়ে তার গা কাঁপতে থাকে। অনুভব চিৎকার করে বলে, বলেছিলাম না ওখানে থাকতে? কে রে, বলে নাই তোকে? শুনলি না আমার কথা? বলেছিলাম না ওখান থেকে এক পা বাইরে ফেলে পা ভেঙে গুঁড়ো করে দেবো? তবুও কেন এরে? আমি কি তোকে মজা করে বলেছিলাম? কে রে, জোস বলেছিলাম তোকে আমি? বল বল। সে যেন এক উন্মাদে পরিণত হয়েছে। একটা ছেলের বাইকে চড়ে এলি, জানার ভয় নেই তো? প্রেমিক জুটিয়েছিস? হ্যাঁ, মেরে দেই মেরে। তুই রাশিককে? অনুভবের চোখে তখন আগুন, তার কথা, তার ভঙ্গি সবকিছু যেন নিয়ন্ত্রণ হারিয়েছে। অনুভবের চিৎকারে আয়াত ভয়ে কুঁকড়ে যায়। আহান দৌড়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, তাকে শান্ত করতে চায়, কিন্তু অনুভব তখন এক উন্মাদ পাগলের মতো আচরণ করছে। তাসবির আয়াতের ভীত সন্ত্রস্ত মুখের দিকে তাকিয়ে অনুভবকে প্রশ্ন করলো, আপনি ওকে এভাবে ধমকাচ্ছেন কেন? কে আপনি ওর? এমন করে শাসন করার অধিকারই বা কে দিয়েছে আপনাকে? তাসবিরের কথা শুনে অনুভব ঘাড় কাত করে তাকায়, চোখ দুটো ছোট ছোট করে। আয়াতকে সামান্য সরিয়ে দিয়ে সে দু পায়ে গিয়ে আসে, তাসবিরের একদম সামনে গিয়ে থেমে যায়। চোখে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলে, হু আর ইউ? সাহস কি করে হয় আমাদের মাঝে কথা বলার? চেনো আমায়? হ্যাঁ, চেনো? তাসবির অনুভবের রাগী মুখশ্রী দেখে একটু ভয়ে ঢোক গিলল। এতটুকু বুঝেছে উনি আয়াতের পরিবারের কেউ, তাই কথা না বাড়িয়ে বলল, আপনি এভাবে ওকে রাস্তায় ধমক দিতে পারেন না। সেই পারমিশনকে আমি তোমার থেকে নেব? আমি এসব বালের পারমিশন নেই না। সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে আমার থেকে কৈফিয়ত চাইতেছ? অধিকারের কথা বলো। আমার অধিকার লাগে না। নিজের জিনিস টেনে জোর করে হলে নিজের করে নেই। মাইন্ডেড। আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়াতকে টেনে গাড়ির দিকে যায়। অনুভব একবার পিছনে ফিরে তাসবিরের দিকে তাকিয়ে বাঁকা হেসে গাড়িতে উঠে পড়ে। তাসবির অনুভবের হাসি দেখে যেন স্তব্ধ হয়ে যায়। অনুভব আয়াতকে পিছনে সিটে বসিয়ে নিজেও পাশে গিয়ে বসলো। আয়াতের হাত শক্ত করে চেপে ধরলো, তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। আহানকে উদ্দেশ্য করে বলল, আহান, তুই ড্রাইভ কর। আহান সামনের সিটে উঠে বসলো। ড্রাইভিং সিটে বসে একবার রিয়ার ভিউ মিররে অনুভবের দিকে তাকালো। অনুভবকে অস্বাভাবিক লাগছিল, যেন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় অনুভব আর ড্রাইভিং করা মানে নিশ্চিত বিপদ, অকালে উপরে টপকে যাওয়া। অনুভব বুঝে ওঠার আগে আহান চোখ ফিরিয়ে আনলো এবং ড্রাইভিংয়ে মনোযোগ দিল। ফারা বাসায় ফিরতে তার মামির সামনে পড়ে যায়। মামি মাইমুনা তখনই চোখ রাঙিয়ে তাকান তার দিকে, অগ্নি যেন দৃষ্টিতে জ্বলছে। ফারার গলা ভয়ে শুকিয়ে আসে, তবু নিজেকে সামলে নিয়ে সে ধীরে বলে ওঠে, মামি, আমার শরীরটা ভালো লাগছিল না, ভার্সিটির মাঠে পড়ে গেছিলাম, হসপিটালে ছিলাম, তাই ফিরতে দেরি হয়ে গেছে। তবু মাইমুনার মুখে কোনো করুণা নেই। এ দেখলে মনে হয় এখনই যেন ফারাকে চিবিয়ে খাবেন। এমন সময় ফারার মামা এগিয়ে আসেন। ভাগ্নির ফ্যাকাশে মুখ দেখে তার মন কেমন করে ওঠে। শান্ত গলায় তিনি বলেন, মেয়েটাকে আজকে ছেড়ে দাও মামুনি, অসুস্থ হয়ে পড়লে তোমারই ক্ষতি হবে। এই কথায় মাইমুনা খানিকটা শান্ত হয়। ফারা একদম বন্ধ করা চাপা নিঃশ্বাস ফেলে নিজের ঘরের দিকে হাঁটা দেয় চুপচাপ নিঃশব্দে। শেখ ম্যানশনের লিভিং রুমে জুড়ে থমথমে পরিবেশ। আয়াতের অনুপস্থিতিতে সবার মন জুড়ে উদ্বেগ আর দুশ্চিন্তা। ইব্রাহিম শেখ মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন, ভাবনার গভীরে হারিয়ে গেছেন। পাশে দাঁড়িয়ে অহমিকা শেখ অস্থিরভাবে বারবার দরজার দিকে তাকাচ্ছেন। কোথায় গেল মেয়েটা? উদ্বিগ্ন প্রশ্ন যেন প্রতিটা নিঃশ্বাসে। ঈশা তাকে শান্ত করার চেষ্টা করে। আমু, শান্ত হও। আপু নিশ্চয়ই কোনো কাজ আটকে পড়েছে। আমি ভাইয়াকে বলেছি, ভাইয়া নিয়ে আসবে আপুকে। কিন্তু অহমিকার মনে শান্তি নেই। তিনি ভালো করেই জানেন তার ছেলেকে, যে ছেলে বিয়ের দিন মেয়েটাকে ফেলে চলে যেতে পারে, সে কতটা দায়িত্বশীল তা তার অজানা নয়। ইহাম শেখ দেশে ফিরে এসেছেন, আজই তার ফ্লাইট ছিল, তাই আয়াতকে ফোন দিচ্ছিলেন তিনি। কিন্তু আয়াত হাসপাতালে, ফারার জন্য ব্যস্ত বিচলিত ছিল, তার ফোন খেয়ালই করেনি। ইহাম শেখ আয়াতকে ফোনে না পেয়ে তিনি চলে আসেন শেখ ম্যানশনে। পরিকল্পনা ছিল এয়ারপোর্ট থেকে সোজা অফিসে যাবেন, কিন্তু ম্যানশনে মেয়েকে দেখতে না পেয়ে মনের ভিতর ভয়ে কুকড়ে ধরে।
অজানা আশঙ্কায় ভেতরটা কাঁপে তার। ঠিক তখনই ম্যানশনের গেট দিয়ে কালো গাড়িটি ভিতরে প্রবেশ করে থামে। অনুভব আয়াতের হাত শক্ত করে ধরে টেনে হিঁচড়ে গাড়ির ভেতরে নিয়ে আসে তাকে। এক মুহূর্তে যেন হাওয়ায় ভেসে যায় ঘরের নিস্তব্ধতা। অনুভব আয়াতের হাত ঝটকা মেরে ছেড়ে দেয়। রাগে তার গা কেঁপে ওঠে। শরীরে সাদা শার্ট ঘামে ভিজে একাকার, তবু রাগ যেন তার কমছে না। ঈশা সদর দরজার দিকে চোখ যেতেই বলে, আম্মু, আয়াত আপু এসেছে। সবাই চোখ তুলে তাকালো। সামনে আয়াতকে দেখে অহমিকা শেখ ও ঈশা দৌড়ে যায়। অহমিকা শেখ বলতে থাকে, কই ছিলি মা? কত চিন্তা হচ্ছিল আমার, জানিস? কতবার ফোন দিলাম, তোর বাবা এসেছে, এসে তোকে দেখতে না পেয়ে অস্থির হয়ে গেছি। বাবা এসেছে শুনে আয়াত দৌড়ে বাবার কাছে যায়। ইহাম শেখ মেয়েকে ধরে বলে, কই ছেলে মা? বাবা কতবার তোমার ফোন দিয়েছে, তুমি দেখেছো? আয়াত বাবার পাশে বসে। তারপর একে একে সব ঘটনা খুলে বলে। সব শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয় যেন, কিন্তু অনুভবে যেন রাগে গা রিডি করে উঠে। তাই রাগী কণ্ঠে বলল, তোমাদের মেয়েকে বলে দাও এরপর যেন ফোনটা নিজের কাছে রাখে, নাহলে কিন্তু আমি থাপড়িয়ে মুখের মাঝেটা পাল্টে দেব। অনুভবের কথা ইব্রাহিম শেখ খেপে গিয়ে বললেন, তোমার সাহস কি করে হয় আমাদের সামনে দাঁড়িয়ে আয়াতকে এভাবে বলার? অনুভব কিছু বলতে গিয়েও যেন বলতে পারল না। গটগট পায়ে উপরে উঠে গেল। গাড়ি পার্ক করে গাড়ি চাবি দিয়ে চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষে ইহাম শেখ নিজের রুমে বসে কোনো কিছু নিয়ে ভাবছেন। তখনই আয়াত আসে বাবার রুমে। ইহাম শেখ মেয়ের হাতের দিকে তাকায়, তারপর মাথায় হাত বুলিয়ে বললেন, অনুভব তোমায় মেরেছে? আয়াত মাথা নাড়ায়, যার অর্থ না। ইহাম শেখ মেয়ের জন্য আনা লাগেজটা দিয়ে বলে। তোমার জন্য। আয়াত লাগেজ দেখে বলল, এগুলো আনার কি দরকার ছিল আব্বু? নিষেধ করেছিলাম না? ইহাম শেখ বললেন। পাগল মেয়ে, এখন যাও, অনেক রাত হয়েছে। আয়াত আর না দাঁড়িয়ে নিজের ঘরে চলে যায়। মেয়ের যাওয়ার দিকে তাকে ইহাম শেখ বলে, আমি জীবনে বড় ভুল করেছি তোমার আর অনুভবের বিয়েতে হ্যাঁ বলা। আমার কারণে তোমার মুখের হাসি নিভে গেছে। আমি যে বড় নিরুপায় ছিলাম, ভেবেছিলাম অনুভবের কাছে তো আমার মেয়ে সুরক্ষিত থাকবে, কিন্তু এখন মনে হচ্ছে নিজে হাতেই সব শেষ করেছি। তবে সময় এসে গেছে এবার কঠিন সিদ্ধান্ত নেওয়ার। নিশ্চিদ্র রাত। চারিদিকে এক গভীর নিস্তব্ধতা যেন আচ্ছন্ন করে রেখেছে পুরো এলাকা। হালকা বাতাস বইছে, কিন্তু তার মাঝে রয়েছে এক অদ্ভুত গুমট ভাব। দূর থেকে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ, কখনো ক্ষীণ কখনো তীব্র। মনে হচ্ছে যেন রাতের স্তব্ধতাকে ফুঁড়ে দিয়ে কিছু একটা আসতে চাইছে। মেন শহরের কোল ঘেঁষে একটু নিরিবিলি এক পুরনো গোডাউনের সামনে থেমে যায় একজন রহস্যময় যুবক। তার পোশাক থেকে পা পর্যন্ত কালো রঙে ঢাকা, গায়ে চাপা জ্যাকেট, মুখের বেশিরভাগটাই অন্ধকারে আড়াল, মাথায় টানা একটা কালো ক্যাপ, বুকের কাছে ঝুলছে এক জলজলে নাম প্লেট। অদ্ভুতভাবে যা প্রতিফলিত হচ্ছে পাশের বাতির ক্ষীণ আলোয়। সে ধীরে ধীরে এগিয়ে যায়, পুরনো কাঠের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে। রাতের নিস্তব্ধতা যেন আরেকটু ঘন হয়ে আসে। গোডাউনের ভিতরে একজনকে চেয়ারে হাত পা বেঁধে রাখা হয়েছে, মাথার উপর জলজল করছে হলদে লাইট। যুবকটি এগিয়ে এসে বেঁধে রাখা ছেলেটার সামনে একটা চেয়ার টেনে বসে, হাত বাড়িয়ে ছেলের মুখের টেপটা সরিয়ে দেয়। বেঁধে রাখা ছেলেটা কালো পোশাক পরিহিত যুবকটিকে দেখে বলে, কে তুমি? আমাকে কেন এভাবে বেঁচে রেখেছো? যুবকটি হেসে মাথার ক্যাপটা সরিয়ে ফেলল। বেঁধে রাখা ছেলেটির সামনে দৃশ্যমান হলো কালো পোশাক পরিহিত যুবকটা। ছেলেটি যুবককে দেখে ভয়ে কয়েকটা ঢোক গিলল, তারপর অস্পষ্ট স্বরে বলল। স্যার, যুবকটি রাশভারী গম্ভীর কণ্ঠে বলল, কেন খুন করলে মেয়েটাকে? স্যার, এখনো আমার কোনো দোষ ছিল না। আমাকে বলা হয়েছিল শুধু, এছাড়া আমার কিছু জানি না। তোর মেয়েটাকে রেপ করলি কেন? কঠিন চোখে তাকিয়ে প্রশ্ন করল যুবকটি। ছেলেটার ঠোঁট কাঁপছে, মাথা নিচু, ধরা গলায় জবাব দিল, নেশায় ছিলাম স্যার। আমাকে বলা হয়েছিল মেয়েটাকে মেরে ফেলতে, কিন্তু আমি নেশায় ছিলাম, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। যুবকটির চোখে ক্ষোভের আগুন গর্জে উঠল। এই নেশা, এই নেশার দোহাই দিয়ে একটা নিষ্পাপ মেয়ের জীবন শেষ করে দিলে? তোদের মতো কাপুরুষদের জন্যই দেশের মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায়। বল, কে বলেছিল মেয়েটাকে মেরে ফেলতে? আমি কিছু জানি না স্যার, আমি দেখিনি লোকটাকে। এবার যুবকটি এক ঝটকায় কোমর থেকে রিভলভারটা বের করলো, ঠান্ডা মাথায় টার্গেট করলো ছেলেটার হাঁটু দুটো। দুটো বুলেট ছুটে গেল এক একটা হাঁটুতে। ছেলেটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। যুবকটি মোবাইল বের করে একটা নাম্বারে কল দিল। কয়েক মিনিটের মধ্যে একটা গাড়ি এসে থামে। ভেতর থেকে কয়েকজন যুবক নেমে আসে, নিঃশব্দে ছেলেটাকে তুলে গাড়িতে তুলে। তারা একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসলো। পরদিন অনুভব আহান গাজীপুর গিয়েছিল। অফিসের কাজ শেষ হয়ে গেছে।
এটা ছিল শেখ গ্রুপ ইন্ডাস্ট্রির বহু পুরনো একটা অফিস। তবে এই অফিসের জায়গাটি নিয়ে শেখ গ্রুপের মালিক ইব্রাহিম শেখ ও জাফর খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাফর খান জমিটিকে নিজের বলে দাবি করে এবং ইব্রাহিম শেখের বিরুদ্ধে এক নির্মম খুনের মিথ্যা অভিযোগ তোলে। সেই অভিযোগে ইব্রাহিম শেখকে গ্রেপ্তার হয়ে হাজতে যেতে হয়। অভিযোগ ছিল তিনি তার এক অফিস স্টাফকে নির্মমভাবে হত্যা করেছেন। এই ঘটনা ঘিরে মামলার সূত্রপাত হয় এবং শেখ গ্রুপ গাজীপুরের অফিসটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে সকল সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে ইব্রাহিম শেখ নির্দোষ। আদালত তাকে সসম্মানে মুক্তি দেয়। কিন্তু এই ঘটনার পর ইব্রাহিম শেখ সিদ্ধান্ত নেন তিনি আর গাজীপুরে অফিস পরিচালনা করবেন না। সেই থেকেই গাজীপুরে সেই পুরনো অফিসটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। জাফর খান এত কিছু করেও জমিটির মালিকানা অর্জন করতে পারেনি, বরং তার এই চক্রান্ত ব্যর্থ হয়ে যায়। তবুও তিনি এখনও শেখ গ্রুপের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হয়ে রয়েছেন এবং জমিটি নিয়ে বিরোধ অব্যাহত রেখেছেন। এছাড়াও চীনা ক্লায়েন্টের সাথে শেখ গ্রুপের ডিল ফাইনাল হওয়াতে জাফর খান আরও বেশি শেখ গ্রুপের প্রতি ক্ষুব্ধ হয়েছে। জাফর খান বিভিন্ন ধরনের অনৈতিক অবৈধ কর্মকাজের সাথে জড়িত। সঠিক তথ্য প্রমাণের অভাবে তাদের উপর আইনি পদক্ষেপ নেওয়া হয় না। অনুভব আহান গাজীপুরে এসেছে শুনে জাফর খান তার দলবল নিয়ে এসেছে অনুভবের অফিসে। অনুভব তখন নিজের কেবিনে বসে অফিসের ফাইলগুলো দেখছে। সামনে দাঁড়িয়ে আছে হুমায়ুন আহমেদ, তিনি এই অফিসের একজন বিশ্বস্ত কর্মকর্তা। জাফর খান অফিসে এসে দলবল নিয়ে সোজা অনুভবের কেবিনে ঢুকে পড়ে। অনুভবকে দেখে বলে ওঠে, অনুভব যে ইব্রাহিম শেখের একমাত্র পুত্র এতদিন পর হঠাৎ গাজীপুরের মাটিতে? অনুভব ফাইলটা বন্ধ করতে করতে বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এইটাও শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অংশ। কোনো ডাউট থাকলে নিজে দেখে নিন। এই বলে সে কিছু কাগজ সামনে এগিয়ে দেয়। জাফর খান হেসে বলল, তার দেখে লাভ কি? যাই হোক, পুরনো সবকিছু ভুলে নতুন করে নেওয়া শুরু করি, কি বলো? জাফর খানের কথা শুনে অনুভব চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসে বলে, কুকুরের লেজ কি কখনো সোজা হয় আঙ্কেল? তুমি কিন্তু আমায় অপমান করছো। আপনি কি অপমানিত হচ্ছেন? অনুভবের পাল্টা প্রশ্ন এর প্রেক্ষিতে জাফর খান বলল, রক্ত কিন্তু রক্ত চেনে, আবার এই রক্ত কিন্তু বেইমানি করে, সেটা জানো তো? একটা কথা মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। জাফর খান আর কিছু না বলে দলবল নিয়ে বেরিয়ে যায়। হুমায়ুন আহমেদ হাতের ফাইলগুলো নিয়ে বেরিয়ে গেলে আহান অনুভবের পাশে গিয়ে জিজ্ঞাসা করলো। কাজটা কি ঠিক হচ্ছে? অনুভব টেবিলে রাখা পেপার ওয়েটটা ঘুরাতে ঘুরাতে বলল, শিকার ধরতে গেলে অবশ্যই কিছু ব্যয় করতে হয়। আহান কিছুদিন ধরে লক্ষ্য করছে ফারহার আচরণে অনেক পরিবর্তন এসেছে। আগে যেভাবে কথা বলতো এখন আর তেমন করে না। ফোন দিলেও রিসিভ করে না। ইতিমধ্যে সে 3 বার ফোন দিয়েছে, কিন্তু প্রতিবারই নিরাশ হয়েছে। অন্যদিকে আজ ভার্সিটিতে ফারা, আয়াত, তানিয়া আর রুদ্র সবাই মিলে মাঠে গোল হয়ে বসে আছে। হালকা বাতাস বইছে, চারিপাশে একরাশ নীরবতা। এই সময় ফারার ফোনটা বারবার বেজে উঠতে থাকে। রুদ্র খানিকটা বিরক্ত গলায় বলে উঠল, তোর ফোন বাজছে, তুলছিস না কেন? কে ফোন দিচ্ছে? ফারা একটু চুপ থেকে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, কেউ না, কল ধরার প্রয়োজন নাই, তাই ধরছি না। বাদ দে এসব কথা। রুদ্র কৌতূহলী হয়ে আবারও বলল, কিন্তু বারবার যে ফোন দিচ্ছে, একবার ধরে দেখ কে ফোন দিচ্ছে। ফারার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে ধীরে ফোনটা হাতে নিয়ে সাইলেন্ট করে রেখে দিল। আয়াত ফারান আচরণ খানিকটা লক্ষ্য করলো, তবে কিছু বলল না। ভার্সিটি থেকে ফেরার পথে হঠাৎ করে ফারার সামনে এসে দাঁড়ায় আহান। আচমকা দেখা হয়, ফারার বুক ধক করে উঠে। সে কাঁধে ঝোলানো ব্যাগটা শক্ত করে চেপে ধরে। আহানের চোখে মুখে তখন স্পষ্ট রাগের ছাপ, তবে জায়গাটা জনসমাগমপূর্ণ হওয়ায় নিজেকে কষ্টে সংযত রাখে সে। গলা টেনে কঠিন স্বরে বলে ওঠে, সমস্যা কি তোমার? এতবার ফোন দিচ্ছি, একবার ধরছো না কেন? আহানের কণ্ঠে কঠোরতার ধৈর্যের শেষ রেখাটা ফারার গায়ে যেন ছ্যাঁকা দেয়। একটু কেঁপে উঠে সে, তবুও নিজেকে সামলে নিয়ে বলে, এমনিই ধরছি না, যখন ধরছি না তখন বারবার দিচ্ছেন কেন? ফারার ঠান্ডা জবাবে যেন আরো রক্ত খেলে যায় আহানের শিরায়। দাঁতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ হাতে সে গুমড়ে ওঠে। কি হয়েছে আমায় বলো, চুপ করে আছে কেন? ফারার কণ্ঠ এবার কঠিন। কিছু হয়নি, কিন্তু একটা মেয়ের সঙ্গে এভাবে রাস্তায় আচরণ করার কোনো মানে হয়? মানে হয় না, দয়া করে পথ ছাড়ুন। এই কথায় আহান যেন আর নিজেকে ধরে রাখতে পারে না। হঠাৎই রাগে অন্ধ হয়ে সে এক থাপ্পড় বসিয়ে দেয় ফারার গালে। আশেপাশে মানুষ থাকলেও মুহূর্তে যেন সব থেমে যায়। কিছু না বলে গাড়িতে উঠে চলে যায় আহান। ফারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, এক হাত তুলে গালে ছুঁয়ে দেখে চোখ বেয়ে নেমে আসে অশ্রু। সে কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলে, তুমি এত নিষ্ঠুর কেন পৃথিবী? সন্ধ্যার নরম আলো লিভিং রুমের জানালায় পড়ে এক স্নিগ্ধ আবহাওয়া
তৈরি করেছে। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ আরাম কেদারায় বসে আলোচনা করছেন। ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামছে আয়াত ও ঈশা। নামার সময় ইহাম শেখের কণ্ঠ ভেসে এলো। অনেক হলো তো হলো ভাইজান, অনুভব তো আয়াতকে মেনে নেবে না। আমার তো তাই মনে হয়। তাছাড়া আমার মেয়ের জীবন আছে, আর কতদিন এমন ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্সের ব্যাপারে কথা বলতে হবে। এই কথা শোনা মাত্র আয়াতের পায়ের গতি থেমে যায়। চোখে মুখে ছায়া নেমে আসে। ঈশার দৃষ্টিতে আয়াতের দিকে তাকায়। সে জানে আয়াত অনুভবকে ভালোবাসে। হয়তো নিজের ভয়, নিজের অভিমান আর অনুভবের চুপ করে চলে যাওয়া, অনুভবের রাগ, এগুলোই তাকে স্তব্ধ করে রেখেছে। অনুভব যখন বিদেশে চলে গেল, আয়াত তার ছবি বুকে নিয়ে কেঁদেছিল। সেই কান্নার সাক্ষী ঈশা নিজেই। ঠিক তখনই ঘরে প্রবেশ করেন অহমিকা শেখ, অনুভবের মা। ইহাম শেখের শেষ কথাটা তার কানে যেতে যেন পায়ে ব্রেক পড়ে গেল। তিনি থমকে দাঁড়ালেন। এই বিয়েটা তো তারই পছন্দে। শখ করে আয়াতকে ঘরে ছেলের বউ করে, নিজের হাতে গড়া কি সুন্দর মেয়ে, শিক্ষিতা, নম্র, সুশীল, কিন্তু তারই ছেলে বুঝলো না। সন্ধ্যার দিকে অনুভব বাসায় ফিরতেই দেখতে পেল সবাই একসাথে বসে আছে। লিভিং রুমে নিস্তব্ধতা, আর সবার দৃষ্টি যেন শুধু তার দিকে নিবদ্ধ। একটু ভ্রু কুঁচকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন সবাই? ইব্রাহিম শেখ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, কণ্ঠে দৃঢ়তা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি তো আর আয়াতকে মানতে চাও না। এভাবে আর কতদিন চলবে বলো? তাই ইহাম ডিভোর্সের কথা তুলছে। আমিও তাই মনে করি। অকারণে আমার মেয়েটার জীবন নষ্ট হোক, সেটা চাই না। অনুভব সিঁড়ির ধারে দাঁড়ানো আয়াতের দিকে একবার তাকালো, তারপর ধীরে চোখ ফিরিয়ে নিল। সবার দিকে একবার তাকিয়ে শুধু বলল, আচ্ছা। তারপর গম্ভীর মুখে গটগট করে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসে নির্জন এক কক্ষে বসে আছেন সিনিয়র অফিসার এনামুল। চারিদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে টাইপিং এর শব্দ। কিছুক্ষণ পর দরজা খুলে আরো কয়েকজন অফিসার রুমে প্রবেশ করলো। এনামুল চোখ তুলে তাকিয়ে ধীরে বললেন, হামিদ, ইয়েস স্যার। হোয়াই ইজ ইউর ওয়ার্ক প্রোগ্রেসিং সো স্লোলি? আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি স্যার, তবে এনামুল খেয়াল করলেন সবাই উপস্থিত থাকলেও তাদের মধ্যে একজন এখনো অনুপস্থিত রয়েছে। তাই সামিরকে বলল, টিম লিডার আদমান কাজ এখনো আসেনি? না স্যার, উনি এখনো আসেনি, তবে 5 মিনিটের মধ্যে আসবে। কিছুক্ষণের মধ্যে প্রবেশ করলো এক যুবক। মাথায় হাত, সিভিল পোশাকে নিজেকে আবৃত করেছে। চোখে মুখে এক অদ্ভুত রহস্যময় হাসির রেখা। বুকের কাছে জলজল করছে। নাম প্লেটটা সেখানে স্পষ্ট লেখা আছে, আদমান কায়েস। শুক্রবার সপ্তাহের একমাত্র ছুটির দিন, কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করার সুযোগ। এই দিনে পরিবারের সকল সদস্য একসাথে থাকার সুযোগ পান। ভোরের কোমল আলো নিঃশব্দে ঘরের কোণে ছড়িয়ে পড়ছে। জানালার পর্দা সরিয়ে উকি দিচ্ছে প্রখর রোদে সোনালি ঝলক, যেন প্রকৃতি নিজেই আমন্ত্রণ জানাচ্ছে এক নতুন দিনের শুরুতে। রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রহিমা, অহমিকা শেখ। হাতে হাতে কাজ করে সকালের নাস্তার আয়োজন করছেন তারা। পরোটা, ডিম ভাজি আর ধোয়া ওঠা চা। অন্যদিকে ড্রয়িং রুমে ইব্রাহিম শেখ ও ইহাম শেখ বসে আছেন। হাতে কাপ, তাতে ধোয়া উঠছে, আর মুখে এই সকালে পড়া পত্রিকার কিছু খবর নিয়ে আলোচনা। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই, যেন সময় থেমে আছে এই এক শুক্রবার সকালের জন্য। ঈশা ফ্রেশ হয়ে আয়াতের রুমে যায়। দেখে আয়াত এখনো ঘুমে আছে, তাই ঈশা এক গ্লাস পানি এনে আয়াতের চোখে মুখে দিতে লাগে। ঘুমের মাঝে হঠাৎ পানির ঝাপটা পড়ে। আয়াত ধরফরিয়ে উঠে চিৎকার করে বলে, বড় আম্মু, ছাদ ফুটো হয়ে গেছে, পানি পড়ছে আমার গায়ে। হঠাৎ পানি পড়ায় আয়াতে শরীর ভয়ে কাঁপতে থাকে। মেয়েটার প্যানিক অ্যাটাক হয়, এটা তো ঈশা ভুলেই বসেছিল। ঈশা আয়াতকে জাপটে ধরে বলে, আপু আমি, শান্ত হও আপু, দেখো আমি ঈশা। আয়াত কাঁপতে থাকে। ঈশা আয়াতকে জড়িয়ে নিয়ে শান্ত করতে থাকে। 2 মিনিটের মাথায় আয়াত একটু স্বাভাবিক হয়। ঈশা কান ধরে বলে, সরি আপু, আমার মনেই ছিল না। আয়াত মুচকি হেসে বলে, ধুর পাগলি, সমস্যা নেই। তুই কখন উঠলি? একটু আগেই উঠেছি। তোমার রুমে এসে দেখি তুমি এখনো ঘুমিয়ে আছো। আয়াত বিছানা থেকে উঠে ঘড়ির দিকে চোখ দিতেই তার চোখ কোটর থেকে যেন বের হয়ে আসে। 8টা বাজে, এত লেট হয়ে গেছে। সে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নেয়। তারপর ঈশা সহ নিচে নামে। নাস্তার টেবিলে ইব্রাহিম শেখ ও ইহাম শেখ বসে আছেন। আয়াত ও ঈশাকে দেখে ইব্রাহিম শেখ বললেন, গুড মর্নিং মামনিরা। আয়াত ও ঈশা এসে নাস্তার টেবিলে বসতে বসতে বলল, গুড মর্নিং। অহমিকা শেখ সকলকে একসঙ্গে নাস্তা বেড়ে দিলেন। তাদের খাওয়া শুরু হওয়ার আগেই ঠকঠক করে অনুভব নিচে এসে চেয়ার টেনে বসে পড়ে। ইব্রাহিম শেখ এক পলক ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, বাসায় কখন ফিরছো অনুভব? বলছিলাম
না তাড়াতাড়ি বাসায় আসার জন্য? অনুভব পরোটা নিতে নিতে বলল। কাজ ছিল। ইব্রাহিম ফুঁসিয়ে উঠলেন। কি এমন রাজ্য কাজ করছিলে? হ্যাঁ, ঢাকার কোম্পানিতে মন না দিয়ে তুমি গাজীপুর গিয়েছিলে। এসব খামখেয়ালি বানা এখনই বন্ধ করো। তার কণ্ঠে ছিল ধৈর্যে সীমা পেরোনোর ঝাঁজ, কিন্তু অনুভব নিরুত্তর। কোনো প্রতিক্রিয়া না দেখে চুপচাপ নিচে মাথা নামিয়ে খাওয়া শেষ করছিল। ঠিক সেই সময় আবারও গর্জে উঠলেন ইব্রাহিম শেখ। ডিভোর্সের ব্যাপার ইহাম উকিলের সঙ্গে কথা বলছে। কিছুদিন মধ্যে সব কাগজপত্র রেডি হয়ে যাবে, বুঝছো তুমি? ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। অনুভব কিছু না বলে নাস্তা শেষ করে চলে যায়। ফারা ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়ে ঘরের কাজকর্মে। বাসন মাজা, ঘর গুছানো, রান্নাবান্না সবকিছু একা হাতে সামলে নিচ্ছে সে। ক্ষুধায় পেটটা কাসর বাজালেও কাজের চাপে মুখে এক ফোঁটাও পানি তোলা হয়নি এখনো। কাজ শেষ করে একটুখানি বসতে হঠাৎ পেছন থেকে তার মামি এসে কয়েকটা ময়লা কাপড় তার দিকে ছুড়ে দিয়ে ধমকে উঠলেন। এই নে, এগুলো ধুয়ে শুকোতে দিয়ে আয়, সময় নষ্ট করিস না। ফারার মাথাটা ঘুরছিল, একটু গলা শুকিয়ে কাঠ, শরীরটাও ভালো লাগছিল না একদম। কাঁধ নিচু করে আসতে বলল। মামি, একটু পরে দিচ্ছি, শরীরটা ভালো লাগছে না। মামির মুখের রং সঙ্গে সঙ্গে বদলে গেল। আগুনে ফুঁসে উঠলেন তিনি। নবাবের বেটি, কাজ দেখলে শরীর খারাপ হয় বুঝি? নাটক কম কর, না হলে এখনই ধাক্কা মেরে বের করে দেব তোরে। এই বলে ফারার চুলের মুঠি ধরে টান দিয়ে উঠালেন। ব্যথায় ও অপমানে ফারার চোখ ভরে গেল জলে। কাপা গলায় বলল সে। মামি, আমায় বের করে দিলে আমি কোথায় যাব? মামি তখন যেন আরো রুষ্ট। যেখানে খুশি যা, আমাদের একটু মুক্তি দে। অভাবের সংসারে তোর মতো উটকো ঝামেলা রাখার সামর্থ্য আমাদের নেই। তোর মামা নিজেই ঠিক মতো চলতে পারে না, তার উপর তোর বোঝা। ফারা চুপ, দু চোখ বেয়ে নেমে আসলো নোনা জল। এই সংসারে সে শুধু একজন অতিরিক্ত বোঝা, এই সত্যিটা আজ যেন আরো প্রকট হয়ে উঠল। ফারার জীবনে ট্র্যাজেডি শুরু হয় খুব অল্প বয়সে। বাবা মা তাকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। এতটুকুন এক শিশু, অথচ আশ্রয়ের জায়গাটুকু জোটেনি তার কপালে। বাবার অল্প কিছু সঞ্চয় ছিল, তাও নিজের করে নেয় তার চাচা। অথচ এই চাচায় ফারার অভিভাবক হওয়ার কথা ছিল। ফারার অসহায়তা দেখে চাচারা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। উপরন্তু রেখে দেয় বাবা মায়ের শেষ সম্বলটুকু। দুদিন ফারা ছিল তার বাবার বাড়িতে। সেই 2 দিন যেন অভিশপ্ত সময়, ঠিক মতো খেতেও পায়নি। যেন কারো দয়ায় পড়ে থাকা এক অনাথ শিশু। এরপর আসে আলো। মামা মাজেদ মিয়া এসে দেখে ভাগ্নির এক শোচনীয় অবস্থা। এক মুহূর্ত দেরি না করে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। প্রথম দিকে মামি মাইমুনা ফারাকে আদর করলেও কিছু মাস পেরোতে তার আসল রূপ ধরা পড়ে। ফারার ছোট্ট দুটি হাতে উঠে সংসারের যাবতীয় কাজের ভার। ছোট্ট ভুল হলেই তার ফল হয় মার। চিৎকারে কেঁপে ওঠে ঘর। মামা প্রথমে কিছু টের পাননি, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় চলন শক্তি হারানোর পর থেকে তিনি অনেক কিছু দেখতে পান, বুঝতে পারেন, কিন্তু মুখে কিছু বলার শক্তিটুকু তার নেই। নিজের অক্ষমতার দহনে যেন পড়ছেন প্রতিনিয়ত। শ্বশুরবাড়ি থেকে সামান্য কিছু সাহায্য এলে তাতেই কোনোভাবে চলে সংসার। ফারা উঠোনে ময়লা কাপড় তুলছে। হঠাৎ তার ছোট বোন মহু পাশে এসে দাঁড়ায়। সরল চোখে তাকিয়ে বলে। আপু, আজ মা তোমায় মারল, তাই না? শুনে ফারার চোখে আবারও জল নামে। বোনের গালে মায়া মাখানো হাত বুলিয়ে এসে বলে। ও কিছু না, বুঝলি? তারপর ময়লা কাপড়গুলো বুকে জড়িয়ে ধীর পায়ে চলে যায় ওয়াশরুমের দিকে। নামাজের জন্য ইব্রাহিম শেখ ও ইমাম শেখ ইতিমধ্যে রেডি হয়ে ড্রয়িং রুমে অনুভবের জন্য অপেক্ষা করছিলেন। কয়েক মিনিটের মধ্যে সাদা পাঞ্জাবি পরে মাথায় টুপি ঠিক করতে করতে অনুভব সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রান্নাঘরের দিকে থাকা আয়াতের চোখ হঠাৎই সিঁড়ির দিকে পড়ে। সাদা পাঞ্জাবিতে অনুভবকে দেখে সে যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। শুভ্র পোশাকে তাকে আজ যেন আরো বেশি আকর্ষণীয় লাগছিল। চোখ মেলে একদৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। সিঁড়ি থেকে নামতে নামতে অনুভবও রান্নাঘরের দিকে চোখ ফেরায়। চোখে চোখ পড়তে আয়াত নিজেকে গুটিয়ে নিয়ে চোখ নামিয়ে ভিতরের দিকে চলে যায়। নিচে নেমে অনুভব ইব্রাহিম শেখ ও ইমাম শেখের সঙ্গে নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে। আয়াত রান্নাঘর থেকে বের হয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বুকে হাত দিয়ে লম্বা দম ফেলে। মনে মনে নিজেকে দুটো গালি দিল। কেন তাকিয়েছিল ওভাবে সে? তাকে দেখার অধিকার হারিয়ে যাচ্ছে। কথাগুলো ভেবে যেন আয়াতের মুখে বিষাদের ছায়া নেমে আসে। তার কিশোরী জীবনের প্রথম প্রেমিক পুরুষ ছিল অনুভব ভাই, এবং তার জীবনে হালালভাবে জড়িয়ে পড়েছিল অনুভবের সাথে, কিন্তু অনুভব তাকে মানে না। আয়াতের দু চোখে পানি চিকচিক করতে থাকে। বিড়বিড় করে বলে। আমায় ভালোবাসলেন না কেন অনুভব ভাই? আমাকে কেন চাইলেন না আপনি?
দুপুরের খাওয়া দাওয়া শেষে ঈশা বায়না শুরু করে দিয়েছে, সে ঘুরতে যাবে। তাই সে ভাইয়ের কাছে গিয়ে বলে ঘুরতে নিয়ে যাওয়ার জন্যে। অনুভব একটু ভেবে বলে বিকেলে রেডি থাকার জন্য। এই নিয়ে ঈশা আয়াতের কাছে বারবার আসছে। আয়াত অনুভব যাবে বিধায় আয়াত যাবে না বলে দেয়, কিন্তু ঈশা নাছোড়বান্দা, সে আয়াতকে ছাড়া যাবে না। শেষমেশ আয়াত হার মেনে রেডি হয়। অনুভব আহানকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু আহানকে সে ফোনে পাচ্ছিল না। তাই সে রুবায়েতকে ফোন দেয় রুহানিকে নিয়ে আসার জন্যে। তারা প্ল্যান করে খোলামেলা কোথাও ঘুরে আসবে। এই ব্যস্ত শহর থেকে যেন নিঃশ্বাস ও কেমন যেন বন্ধ হয়ে আসে। তাই শহর থেকে একটু দূরে যাবে। বিকাল 4টার দিকে অনুভব রুবায়েত বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণের ভিতর ঈশা, আয়াত, রুহানি রেডি হয়ে পার্কিং এরিয়াতে আসে। আয়াত একটা গোলাপি রঙের পাথরের সিকিউরিন্স কাজ করা 3 পিস পরেছে আর মাথার চুলগুলো ছেড়ে দিয়েছে। হালকা সাজে আজকে যেন অনেক অমায়িক লাগছে। অনুভব এক পলক আয়াতের দিকে তাকায়, কিন্তু তার মাঝে কোনো রূপ প্রতিক্রিয়া দেখা যায় না। ঈশা রুবায়েতকে দেখে চোখ ফিরিয়ে নেয়। তার মনের কোন কথা যেন হাহাকার কাজ করে, তবে মুখে হাসির রেখা। রুবায়েত অনুভবকে বলল, মেয়ে মানুষ মানে লেট, এদের রেডি হতে আটা ময়দা মাখতেই 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। সব কয়টা ময়দা সুন্দরী। অনুভব আনমনে স্পষ্ট বলে ওঠে। হুম হুম সৌন্দর্য শুধু ভারী মেকআপে নয়, হালকা সাজও অমায়িক লাগে, যেন সদ্য ফোটা লাল গোলাপ। রুবায়েত বলল। কিছু বললি তুই? অনুভব হকচকিয়ে উঠে তারপর বলে, কই না তো। গাড়ির কাছে আসতেই রুবায়েত বলল, তোরা মেয়েরা এমন কেন? আর কি সব আটা ময়দা মেখেছিস? পেতনি লাগছে একদম। তবে আয়াত তোকে কিন্তু দারুণ লাগছে। রুবায়েতের কথায় অনুভব আর চোখে একবার তাকালো, তারপর বলল। এখানে সময় নষ্ট করার হলে ঘুরতে যাওয়ার দরকার নেই। অনুভবের কথায় সবাই গাড়িতে উঠে পড়ে। আয়াত, ঈশা, রুহানি একসাথে ব্যাক সিটে বসে আর অনুভব আর রুবায়েত সামনে বসে। অনুভব ড্রাইভিং সিটে বসে রিভার ভিউ মিররে আয়াতকে একবার দেখে গাড়ি স্টার্ট দেয়। প্রায় ঘন্টাখানেক ড্রাইভ করার পর তারা নীলকাব্য রেস্টুরেন্টে আসে। নিরিবিলি প্রাকৃতিক ঘেরাময় একটা রেস্টুরেন্ট। দূর থেকে পাখির সমুদ্র সুর ভেসে আসছে। ঈশা তো গাড়ি থেকে নেমে অনেক খুশি হয়ে যায়। আয়াত আর রুহানিকে বলে, কত সুন্দর জায়গা তাই না? ভাইয়া চয়েস আছে। ঈশার কথা শুনে আয়াত একটু মুখ বাঁকালো। তারপর তারা রেস্টুরেন্টের বাইরে পার্কে এরিয়াতে যায়। রেস্টুরেন্টের আশেপাশে কাপড়রা হাঁটছে, কেউ বা গল্প করছে। রেস্টুরেন্টের পাশ দিয়ে অনেক সুন্দর একটা নদী আছে। ঈশা, আয়াত ও রুহানি মিলে ওদিকে গিয়ে ছবি তুলতে থাকে। রুবায়েত অনুভব দাঁড়িয়ে আছে। রুবায়েত অনুভবের কাঁধে হাত দিয়ে বলল, কিছু ভাবছিস তুই? শুনলাম ছোট মামা নাকি তোর আর আয়াতের ডিভোর্সের জন্য উকিলের সঙ্গে কথা বলছে। অনুভব সামনে তাকিয়ে দেখতে পায় আয়াত প্রকৃতির সাথে যেন প্রশান্তের নিঃশ্বাস নিচ্ছে। অনুভব চোখ ফিরিয়ে শান্তভাবে বলে, হুম এভাবেই চুপচাপ থাকবি? কি করা উচিত আমার? রুবায়েত হাসি দিয়ে বলল, তোর কিছু করা লাগবে না। তুই ডিভোর্স পেপারে সিগনেচার করে দিস। আয়াতকে আমরা সুন্দর একটা ছেলের সাথে দিয়ে দেব। রুবায়েতের কথা শুনে অনুভব ছোট ছোট করে তার দিকে তাকায়, চোখ দিয়ে শাসায়। মানে তোকে আমি পরে দেখে নিব। ঘোরাঘুরি শেষ করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। তারা রেস্টুরেন্টে হালকা খাবার খেয়ে বাইরে আসে। রুবায়েত রুহানিকে দেখে কিছু একটা বলল। রুবায়েত ভাইয়ের কথা মতো ঈশাকে নিয়ে পেছনে বসে। আয়াত পেছনে এসে বসতে ধরলে দেখে রুবায়েত আগে ভাগে তার সিটে বসে পড়েছে। ঈশা তো রুবায়েতকে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। রুবায়েত করুণ চোখে আয়াতকে বলে, আজ একটু ম্যানেজ করে নে বোন, দয়া করে সামনে গিয়ে বস। রুবায়েতের কথা শুনে ঈশা বলল, এই তুমি আমাদের সাথে কেন বসলে? আয়াত আপু, তুমি বসো এখানে। রুবায়েত ঈশার দিকে গরম চোখে তাকালো, তারপর বলল। তুই চুপ থাক। আয়াত তুই গিয়ে সামনে বস। ঈশা ছোটাছুটি করতে রুবায়েত ধমক দিয়ে ওঠে। আয়াত সামনে গিয়ে দাঁড়ায়। আয়াত যেতেই রুবায়েত ঈশাকে বলে। তুই কি চাস তোর ভাইয়ের ডিভোর্স হোক? ঈশা বলল, না। তাহলে এখন চুপচাপ বসে থাক, না হলে থাপিয়ে মুখের মানচিত্র পাল্টে দিব, ইডিয়েট। রুবায়েতের কথা শুনে ঈশা চুপচাপ বসে থাকে। আয়াত সামনে গিয়ে দাঁড়ায়। অনুভব ড্রাইভিং সিটে বসে আছে। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানে কি রাত কাটানোর প্ল্যান করছিস? কথা শুনে আয়াত হকচকিয়ে যায়। গা কাটা দিয়ে উঠেছে যেন এই মানুষটার পাশে বসে যেতে হবে। অনুভব আয়াতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল। এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয়াত এবার অনুভবের পাশে গিয়ে বসলো। বুকের ভিতর কেমন যেন টিপটিপ করছে, শরীরের তাপমাত্রা যেন বৃদ্ধি পাচ্ছে। অনুভব এক পলক আয়াতের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতে আয়াতের কেমন গা ঘেমে আসছিল। অনেক অস্থির লাগছিল তাকে। বারবার অন্য দিয়ে কপালের ঘামগুলো মুছে নিচ্ছিল। অনুভব আয়াতের দিকে এক পলক তাকিয়ে বলল, ঠিক আছিস আয়াত? কোনো সমস্যা?
আয়াত কি বলবে হাত দিয়ে মুখ চেপে ধরে। অনুভব হয়তো সমস্যাটা বুঝলো, তাই সে গাড়ির ডোর খুলে দেয়। আয়াত মাথা বের করে হড়হড় করে বমি করে ভাসিয়ে দেয়। অনুভব এগিয়ে গিয়ে আয়াতের মাথাটা চেপে ধরে। ঈশা ও রুহানি বের হয়ে বলে। আপু, তুমি ঠিক আছো? অনুভব ঈশাকে বলল। পানির বোতলটা বের করে আনতে। ঈশা গাড়ির ড্যাশবোর্ড থেকে পানির বোতল বের করে অনুভবের হাতে দেয়। অনুভব বোতলের চিপি খুলে দিয়ে আয়াতের দিকে এগিয়ে দেয়। আয়াত বোতলটা হাতে নিয়ে চোখে মুখে পানি দেয়। তারপর সে গাড়ির সিটে গা এলিয়ে দেয়। রুবায়েত অনুভবের কাছে বলল। আমি ড্রাইভ করছি। প্রয়োজন নেই। তারপর সে ড্রাইভিং সিটে বসে পড়ে। রুবায়েত, রুহানি ও ঈশা গিয়ে পিছনের সিটে বসে পড়ে। গাড়ি চলছে আপন গতিতে। আয়াত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর ফলে তার মাথা বারবার হেলে যাচ্ছিল। অনুভব একবার রিভার ভিউ মিররে পিছনে দেখে সবাই ঘুমিয়েছে, তাই অনুভব এক হাতে আয়াতকে নিজের দিকে টানে। আয়াতের মাথাটা নিজের কাঁধে রেখে এক হাতে আয়াতের কোমর পেঁচিয়ে ধরে। তারপর সাবধানে ধীর গতিতে ড্রাইভ করে। গভীর রাত, চারিদিক শুনশান। দূর থেকে ঝিঝি পোকার একটানা ডাক ভেসে আসছে। নিস্তব্ধতা ভেদ করে হালকা বাতাস বইছে ধীরে ধীরে। জাফর খান দাঁড়িয়ে আছেন নদীর তীরে নিরিবিলি একটা ঝোপঝাড় জায়গায়। কাউকে খুঁজছেন দৃষ্টির প্রান্তে। পাশে রয়েছে তার দলের কয়েকজন ছেলে। বারবার ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে নিচ্ছেন তিনি। অপেক্ষার তীব্রতা যেন সময়কেও ধীর করে দিয়েছে। একটু বিরক্তি চোখে মুখে ফুটে উঠলেও সেটা লুকিয়ে রেখেছেন সচেতনভাবে। হঠাৎ দলের এক ছেলে বলে উঠল। আর কতক্ষণ থাকবো বস? মশা তো কামড়ে খাচ্ছে। জাফর খান ধীরে ধীরে এগিয়ে এসে রীতিমতো গর্জে উঠলেন। কিছু বসকে তুই নাকি আমি? আপনি তো বস। তাহলে চুপচাপ দাঁড়া, এমনিতেই টেনশনে আছি। জিনিসটা যদি হাতে পাই তাহলে। কিছুক্ষণের ভেতর একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে বের হয়ে আসে একটি লোক, গায়ে ও মাথায় চাদর দিয়ে পেঁচানো। লোকটি ধীর পায়ে জাফর খানের দিকে এগিয়ে গেল। জাফর লোকটিকে দেখা মাত্রই তার মুখে যেন হাসি ফুটে উঠল। জাফর খান লোকটির সামনে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে বলল। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? লোকটি বলল। কোনো সমস্যা হয়নি। তারপর তিনি পকেট থেকে কয়েকটি প্যাকেট বের করে জাফর খানের হাতে দিয়ে বলল। এটা দিয়েই কাজ চালাতে হবে। বর্তমানে বিমানবন্দরে কড়া সিকিউরিটি। তারপর লোকটির হাতে থাকা ভারী ব্যাগটা জাফর খানের দিকে এগিয়ে দিয়ে বলল। এটা আপাতত রাখো। কাজ সঠিকভাবে হলে এর চেয়ে দ্বিগুণ পাবে। তবে হ্যাঁ, ভুলেও আমার কথা কেউ না জানে সে খেয়াল রেখো। জাফর খান ব্যাগটা হাতে নিয়ে বলল। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কারণেই আজ আমি এই জায়গায়। আপনি হচ্ছেন আমার জীবনের আশীর্বাদ স্বরূপ। তবে আপনিও একটু সচেতন থাকবেন। শুনেছি আদমান কায়েস পুরো তদন্ত করছে। আদমান কায়েসকে এখনো কেউ দেখেনি। তাছাড়াও রফিক ধরা পড়েছে। লোকটা জাফর খানের কথা শুনে একটু হাসলো, তারপর বলল। কেউ না চিনলেও আমি আদমানকে চিনি। এটা জানি সে ফিরেছে। লোকটির কথায় জাফর খান অবাক হয়ে যায় যেন। তবে লোকটি আর দাঁড়ালো না, দ্রুত সেখান থেকে প্রস্থান করে। জাফর খান অবাক চোখে তাকিয়ে থাকে। কেটে গেছে 2 দিন। এই 2 দিন আয়াত খেয়াল করেছে অনুভব আয়াতের সাথে তেমন একটা ধমক দিয়ে কথা বলে না। ডিভোর্সের কথা শুনে হয়তো খুশি হয়েছেন, হবেই বা না কেন। তিনি আমায় তো কখনো চায়নি। তাহলে এই জুড়ে থাকা সম্পর্ক থেকে মুক্তি পেলে খুশি তো হবে। আয়াতের ভিতর থেকে এক গভীর দীর্ঘশ্বাস বের হয়ে আসে, চোখে মুখে বিষণ্ণতার ভাব। আয়াত সকালে উঠে কিচেনে চলে যায়। রহিমা খালা কয়েকদিনের জন্য ছুটি নিয়েছেন। তিনি এই গ্রামে গিয়েছেন সেজন্যে। আয়াত ভাবলো সকালের নাস্তাটা করা যাক। বড় আম্মু তো প্রতিদিনই করে। তাছাড়া ওনার শরীরটা ভালো নেই, ভাবছে কি করা যায়। তাই আগে সবার জন্য কফি করে নিল। প্রথমে ইব্রাহিম শেখ ও অহমিকা শেখকে কফি দিয়ে সে অনুভবের রুমের দিকে যায়। ইহাম শেখ বাসায় নেই, তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজে চট্টগ্রামে গিয়েছে। আয়াত টিপে টিপে পায়ে অনুভবের দরজার কাছে এগিয়ে 2 বার নক করলে কিছু সাড়া পায় না, তাই সে দরজাটা হালকা ধাক্কা দেয়। লক করা ছিল না, বিধায় দরজাটা খুলে যায়। ডিম লাইটের আবছা আলোয় চারিদিকে কেমন যেন লাগছে। আয়াত মনে মনে বলল। ঘরে লাইট থাকতে এমন ভূতের ঘর করে রেখেছেন কেন? আয়াত কফির মগটা টেবিলে রেখে যেতে নিতেই তার চোখ যায় বিছানার উপর। সে কৌতূহল বশত এগিয়ে যায় বিছানার দিকে। কাপড় দিয়ে ঢাকা আছে, তবে একটা কোণা দেখা যাচ্ছে, তাই সে এগিয়ে হাত বাড়াতে খট করে শব্দ হয়। আয়াত দ্রুত পিছনে ফিরে তাকায়। অনুভব টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে আসছে। অনুভব আয়াতকে দেখে দ্রুত এগিয়ে যায়। বিছানায় রাখা জিনিসটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে কাবার্ডে রেখে বলে। তুই এখানে কি করছিস? আয়াত অনুভবকে দেখে ঢোক গিলল। সে খেয়াল করলো অনুভব খালি গায়ে একটা ট্রাউজার পরে আছে। আয়াত চিৎকার দেওয়ার জন্য উদ্ধত হতে অনুভব ধরে গিয়ে আয়াতের মুখ চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে। তুই এখানে কি করছিস ইডিয়েট? এখনো তো আমার ইজ্জতের ফালুদা বানায় দিতে। কদিন পর আমাদের ডিভোর্স বলে গেছিস। এর মাঝে এমন কাণ্ড ঘটালে নির্ঘাত আমাকে সবার নির্লজ্জ পুরুষ বলবে।
কিছু বলছি না দেখে কি মাথায় চড়ে বসছিস? আয়াত অনুভবের এত কাছে ভেবেই তার গা যেন গলিয়ে পড়ছে। অনুভবের থেকে আসা কড়া পারফিউমের ঘ্রাণ আয়াতের নাসারন্ধ্র ভেদ করে ভিতরে প্রবেশ করছে। আয়াতের মুখ চেপে ধরায় সে হাত ছোটাছুটি করছে। তাই অনুভব ধমক দিয়ে বলল, এত নড়াচড়া করছিস কেন? স্টুপিড গার্ল, যা প্রশ্ন করেছি তার উত্তর দে। আয়াত করতেই অনুভব আয়াতকে ছেড়ে দেয়। আয়াত ছাড়া পেয়ে একটু দূরে চলে যায়, দম নিয়ে বলল। আপনার কফি দিতে এসেছিলাম অনুভব ভাই, এখন যাচ্ছি। এই বলে আয়াত যেতে নিলে অনুভব বলে ওঠে, সাত সকালে উঠে কফি এনে বউ করে দেখাচ্ছিস? তোকে যেন আমার রুমের আশেপাশে না দেখে। আয়াত আর ফারা আজ একসাথে ভার্সিটি যাচ্ছে। আয়াত কয়েকদিন থেকে লক্ষ্য করছে ফারা কেমন চুপচাপ হয়ে গেছে, তবে এখন কিছু বলল না। ভাবলো ভার্সিটিতে গিয়ে জিজ্ঞাসা করবে। তারা 10 মিনিটের ভিতর ভার্সিটি চলে আসে। ভার্সিটি এসে তানিয়া আর রুদ্রর সাথে দেখা হয়ে যায়। তারপর তারা ক্লাসরুমের দিকে যায়। ক্লাস শেষে ভাবলো আজ সবাই মিলে একটু ঘুরবে, কিন্তু ফারা যাবে না জানে। আয়াত ফারার কাঁধে হাত রেখে বলে, তোর কি হয়েছে ফারহা? কদিন ধরে দেখছি কেমন যেন হয়ে যাচ্ছিস, কি হয়েছে? ফারা নিজেকে সামলিয়ে বলল, কই কি হয়েছে? মিথ্যা নাটক করিস না ফারহা, তোকে তো আমি চিনি। ফারা কি জবাব দিবে তাই চুপ করে থাকে। রুদ্র বলল, ওর কি জামাই মারছে ফারহা? ফারা রুদ্রর দিকে তাকিয়ে বলল। আমায় এখন যেতে হবে। বলেই সে দ্রুত পায়ে চলে যায়। আয়াত আর তানিয়া রুদ্র অবাক চোখে তাকায়। তানিয়া বলল, ফারার কিছু একটা হয়েছে বুঝলি, না হলে ফারা তো কখনো এমন করবে না। রুদ্র বলল। আমারও তাই মনে হয়। তারপর যে যার বাসার দিকে রওনা হয়। রুদ্র তানিয়ার বাসা আরেক সাইডে হয়, তারা আলাদা হয়ে যায়। আয়াত একা একা রিক্সা নিয়ে চলে যায়। কিছু দূর যেতেই আয়াত হঠাৎ অনুভবকে দেখতে পায় একটা কফি শপে। আয়াত রিক্সা থেকে নেমে এগিয়ে যেতে দেখে অনুভব একটা মেয়ের সাথে বসে। তাদের মধ্যে কিছু কথা চলছে। হয়তো আয়াতের চোখ ভরে ওঠে, বুকটা যেন কেঁপে ওঠে তার। কাঁধে রাখা হাত ব্যাগটা শক্ত করে চেপে ধরে। আয়াত আজ নিজের কান্নাকে আটকে রাখতে পারছে না। যেন ডিভোর্সের কথা শুনে যতটা না খারাপ লেগেছে তার চেয়ে অধিক খারাপ লাগছে অনুভবের পাশে অন্য একটা মেয়েকে দেখে। আয়াত নিজেকে যেন ঠিক রাখতে পারছে না, গলা পাকি কান্নারা বের হয়ে আসছে যেন। সে রিক্সা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। অনুভবের সামনে বসে আছে লিয়া, কলেজ লাইফের বান্ধবী তার। কিছুক্ষণের ভিতর তৌসিফ, সিফাত, রুবায়েত, আহান চলে আসে। অনেকদিন পর তারা সবাই একসাথে হয়েছে। তৌফিক ও সিফাত লিয়াকে দেখে বলল, ফাইনালি তোর সময় হলো আমাদের সাথে দেখা করার। লিয়া অনুভবের দিকে তাকিয়ে বলল, আসতে তো চাইতাম কিন্তু। ওসব বাদ দে, এখন বল কেমন আছিস? রুবায়েত বলল। আছি আগের মতো। একটু নীরবতা বিরাজ করলো। হঠাৎ অনুভবের ফোনে মেসেজ আসায় সে উঠে দাঁড়ায়। সকলের উদ্দেশ্যে বলে, আমি আসছি। তৌফিক বলল। এখানে কোনো মাত্রা আসলাম। বলেই সে আহান নিয়ে সে বেরিয়ে পড়ে। ফারা বাসায় এসে দেখে বাসায় অনেক মানুষ এসেছে। ফারার মনের ভিতর খটকাতা এসে এগিয়ে যায়। দেখতে পায় পাওনাদার ইয়াকুব আলী তাদের বাসায়। মাজেদ মিয়ার চিকিৎসার জন্য অনেক ধার দেনা হয়েছে। ফারার মামি উঠোনে বসে আছে। মাজেদ মিয়া বলছে, আমারে আর কয়টা দিন সময় দেন, আপনার সব পাওনা শোধ করে দিব। তুমি আর কেমনে আমার টেকা দিবা মাজেদ মিয়া? নিজেও তো চলতে পারছো না, আমি আর সময় দিবার পারুম না। তুমি আমার টেকা ফেরত দাও। এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই ভাই। ইয়াকুব আলী কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, তাহলে এক কাজ করো, তোমার ভাগ্নির লগে আমার পোলা রনির বিয়া দাও। ইয়াকুব আলীর কথা শুনে ফারার পায়ের মাটি সরে যায়। শেষে কিনা নেশাখোর রনির সাথে তার বিয়ের কথা উঠেছে। ফারা এক মুহূর্ত সেখানে থাকলো না, দৌড়ে নিজেদের ছোট ঘরে চলে যায়। ফারার মামি যেন আকাশে চাঁদ হাতে পেল। ফারার মামাকে কিছু বলতে না দিয়ে মাইমুনা এসে বলল, আমরা রাজি। মাজেদ মিয়া বলল। ফারহান তো নিজস্ব সিদ্ধান্ত আসে, তাছাড়া মাইমুনা তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি চুপ থাকো। তারপর ইয়াকুব আলীর দিকে তাকিয়ে বললেন, আপনার এই প্রস্তাবে আমরা রাজি। তারপর ইয়াকুব আলী চলে যায়। তারা চলে যেতে মাজেদ মিয়া বলে, ফারহার থেকে মতামত নিলে হতো না, তাছাড়া রনি ছেলেটা তো ভালো না। হ্যাঁ হ্যাঁ, এসব বইলা ভাগ্নিকে মাথায় তুলো। ছেলে যাই হোক টাকাওয়ালা আছে, তাছাড়া তোমার ভাগ্নির আর কতকাল পালবো? বিয়ের বয়স হয়েছে, আজ না হয় কাল বিয়ে দেওয়ান লাগবো। বিয়ের মধ্যে মামা ভাগ্নি কেউ কোনো গন্ডগোল করবা না, এই আমি কইলাম। রাতে খাওয়া দাওয়ার সময় সবাই উপস্থিত থাকলেও অনুভব এখনো বাসায় ফিরেনি। ইব্রাহিম শেখ এই নিয়ে আর কিছু বললেন না। তার ছেলে কখনোই শুনবে না। আয়াত অহমিকা শেখের সাথে হাতে হাতে সবকিছু করে দিচ্ছে। অহমিকা শেখ আয়াতের দিকে তাকায়।
মেয়েটাকে তিনি নিজের কাছে রাখবে দেখে অনুভবের সাথে বিয়ে দিয়েছিল। সে আশা হয়তো আর পূরণ হবে না। খাওয়া দাওয়ার সময় ঈশা ও আয়াত পাশাপাশি বসেছে। ইব্রাহিম শেখ আয়াতকে বললেন, আয়াত মা, একটা কথা বলি। জি বড় আব্বু। তোমার বাবা একটা সিদ্ধান্ত নিয়েছে, তুমি কি চাও? আয়াত কি বলবে? সে তো চায় তার অনুভব ভাইকে, খুব করে চায়, কিন্তু অনুভব তো তাকে চায় না। সে মাথা নিচু করে মিহি কণ্ঠে বলল। তোমরা যা ভালো মনে করো। ইব্রাহিম শেখ আয়াতের কথা শুনে হাসলো, মনে মনে কিছু হিসেব কষে ফেললো। ইব্রাহিম শেখ অহমিকার শেখের দিকে তাকালো। তার ছেলে যদি উড়ে ডালে ডালে, আমিও ইব্রাহিম শেখ উড়ি পাতায় পাতায়। ঈশা খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে বিছানায় শুয়ে ফোন হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করে। ইদানিং ঈশার পড়াশোনা থেকে সবকিছুর উপর মন উঠে গেছে যেন। কোনো কিছুই ভালো লাগে না তার। ফেসবুক স্ক্রল করতে করতে রুবায়েতের আইডি আসে। আর রুবায়েত নতুন একটা পিক আপলোড করেছে। ট্যাগ দেওয়া আছে তিথির নামের আইডির সাথে। ঈশা একবার দেখলো, বুক ছিঁড়ে যেন না পাওয়ার হাহাকার কাজ করছে তার। রাত তখন 9টা। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আদনান কায়েস কিছু ফাইল দেখছিলেন। সেদিন মেয়েটার খুনের ব্যাপারে এখন অবধি যেন কিছু জানা যায়নি। কিছুক্ষণের ভিতর সামির এসে রফিক এখন অবধি মুখ খুলছে না। আদমান ফাইল থেকে চোখ সরিয়ে বলল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, এটা কি শিখিয়ে দিতে হবে সামির? সামির বলার মতো কিছু পেল না। তারপর আদমান কায়েস হাতের কাগজগুলো রেখে নিজেকে সুন্দরভাবে কালো পোশাকে ঢেকে নেয়। সামির ছেলেটি আজও বুঝলো না আদনাম কায়েস নিজেকে এভাবে লুকিয়ে রাখে কেন। তারপর আদমান সামিরকে নিয়ে বেরিয়ে পড়ে। আহান লাস্টবার ফোন দিচ্ছে ফারাকে। চোখে মুখে তার ক্রোধ আর হতাশার ছাপ স্পষ্ট। সে যেন নিজেকেই বিশ্বাস করতে পারছে না, কোনো কিছুতে নিশ্চিত হয়েছে। হঠাৎ এমন পরিবর্তন নিজের মনেই প্রশ্ন করে সে, কিন্তু প্রতিবারই ফারার ফোন বন্ধ দেখায়। আহান রাগে ফেটে পড়ে। চোখে জ্বলন্ত আগুন, মুখে বিকৃত এক অভিব্যক্তি। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, ঠিক বিশ্বাসঘাতক, বেইমান মেয়ে, আমার ইমোশন নিয়ে খেললে তুই। তখনই পেছন থেকে এগিয়ে আসে অনুভব। তার সঙ্গে রুবায়েত, তৌফিক আর সিফাতও। আহানের চিৎকারে থমকে দাঁড়ায় তারা। অনুভব ধীরে ধীরে এগিয়ে এসে বলে, কে তোর বিশ্বাস নিয়ে খেললো? আহান, কি বলছিস তুই? আহানের পেছনে দাঁড়িয়ে সবার উপস্থিতি লক্ষ্য করলো। চারিপাশে এক মুহূর্তের জন্য নীরবতা। রুবায়েত তখন হঠাৎ বলে উঠল, কিরে শালা, এ তোর বিশ্বাস নিয়ে খেললো? আহান নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, কেউ না। আর কেউ কিছু বলল না। তবে অনুভবের মনে যেন এক অদৃশ্য সন্দেহের বীজ বুনে গেল সেই মুহূর্তে। সিফাত অনুভবের কাছে এগিয়ে এসে জানতে চাইল, তোর বোন কেমন আছে রে? অনুভব একদম ভাবলেশীনভাবে বলল, ঈশা, ও তো ভালো আছে, সামনে এক্সাম, তাই ব্যস্ত এখন। ঈশার নাম শুনে রুবায়েত বড় বড় চোখে তাকায় সিফাতের দিকে। মনে মনে বলে ওঠে, শালা হারামি, ঘরের শত্রু থাকতে বাইরের শত্রুর আর দরকার কি? রুবায়েত মনে খুব জমতে থাকে, কিন্তু তার ভাবনার মাঝে সিফাত আবারও বলে উঠল, আরে ঈশানা, ওই যে তোর কাজিন, সেদিন তো গেলাম তোর বাসায়, মনে নেই? সিফাতের কথা শুনে অনুভব ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। রুবায়েত মনে মনে শালা দেখ কেমন লাগে। সিফাতের মুখে আয়াতের সম্পর্কে জানার আগ্রহ হয়ে দেখে অনুভব যেন চমকে যায়। হঠাৎ আয়াতের খোঁজ এই কেন করছে, কারণটা কি? অনুভবের মনের ভেতর যেন হাজারো প্রশ্নেরা উকি দেয়। সিফাতের দিকে তাকিয়ে বলল, আমার কাজিনের খোঁজ নিয়ে তো তোর কি দরকার? সত্যি বলতে তোর কাজিনকে আমার অনেক ভালো লাগছে। সিফাতের কথা শুনে অনুভবের মুখ যেন অগ্নিগর্ভ হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে রাগ চাপা দিতে চেষ্টা করে সে। তার প্রিয় জিনিসের দিকে আরেকজনের নজর, এটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। অনুভব আর সেখানে দাঁড়ায় না, ক্ষিপ্ত ভঙ্গিতে জায়গা ছেড়ে চলে যায়। তার এই আচরণে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য হতবাক হয়ে পড়ে। তৌফিক কৌতূহলী চোখে রুবায়েতকে জিজ্ঞাসা করে। ওই কি হলো হঠাৎ? রুবায়েত স্বল্প কণ্ঠে উত্তর দেয়, আগুন লেগেছে আগুন, ওসব কি বুঝবি না? এই বলে সেও অনুভবের পেছনে ছুটে যায়। আয়াত ভার্সিটিতে এসেছে, তানিয়া আর রুদ্র সাথে, কিন্তু ফারা আসেনি। মেয়েটার হঠাৎ কি যে হলো, ভার্সিটি আসছে না। আয়াত জানে ফারার মামি খুব একটা ভালো নয়। সে একটু ফারিয়ার বিষয়টা নিয়ে চিন্তিত হয়। রুদ্র বলল, কি রে আয়াত, কি ভাবছিস এত? ফারহার কথা ভাবছি, মেয়েটা ভার্সিটিতে আসছে না, কিছু হলো নাকি? তাছাড়া ওর মামি খুব একটা ভালো নয়।
আয়াত এ সময় দেখে নিল 2টা বাজে। তপ্ত রোদ যেন চারিদিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু তার হৃদয় তো আগুনের মতো জ্বলছে প্রতিনিয়ত। তানিয়া রুদ্র থেকে বিদায় নিয়ে সে বাসার জন্য রওনা দেয়। প্রায় 30 মিনিটের দীর্ঘ ক্লান্তিকর পথ পেরিয়ে শেখ ম্যানশনের গেট পেরোতে এক ধরনের ভারী প্রশান্তি আয়াতকে ঘিরে ধরল। দুপুরের রোদের তাপে মুখটা লাল হয়ে উঠেছে, চুলগুলো এলোমেলো, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ড্রয়িং রুমে বসেছিলেন অহমিকা শেখ। এক কাপ কফি হাতে জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলেন তিনি। আয়াতের পায়ের শব্দে তিনি ফিরে তাকান। আয়াত তার দিকে এগিয়ে আসতে অহমিকা চোখ বুলিয়ে নেন মেয়েটির ক্লান্ত মুখের উপর। গলায় মায়া মেশানো কণ্ঠে বললেন, এই রোদে এতটা পথ এসেছিস, উপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নে। আয়াত কেবল হালকা মাথা নাড়ল। কোনো কথা না বলে নিঃশব্দে ঘুরে দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। অহমিকা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটার ভেতরের অভিমান আর অবসাদ যেন চোখে পড়ে যাচ্ছিল। পাড়া ছোট্ট ঘরের এক কোণে নিঃশব্দে শুয়ে আছে। ভার্সিটিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে মাইমুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, আর ভার্সিটির পড়া দিয়া কি হইব? কাল তোর বিয়া, আর আজ তুই ঢ্যাং ঢ্যাং করে ভার্সিটি যাবি? মামির এমন কথায় প্রতিবাদ করতে গেলে উল্টে আরও কটু কথা শুনতে হয় তাকে। জীবনের প্রতি যেন আগ্রহ হারিয়ে ফেলেছে। পাড়া খাওয়া দাওয়াতে অনীহা, মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। এক অদৃশ্য বিষণ্ণতা তাকে ঘিরে ফেলেছে। মাজেদ মিয়াও কিছুই করতে পারেন না ভাগ্নির জন্য। ফারার ঘরে এসে দেখলেন ফারা উল্টো হয়ে জানালায় মাথা টেকিয়ে বসে আছে। মাজেদ মিয়া হুইল চেয়ার ঠেলে ধীরে ধীরে এগিয়ে যান তার কাছে। তারপর কাপা হাতে ফারার মাথায় হাত রাখেন। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেতেই চমকে ওঠে ফারা। তাকিয়ে দেখে তার মামা। দ্রুত চোখের পানি মুছে নিয়ে বলে, মামা তুমি? মাজেদ মিয়া ফারার চোখের দিকে তাকিয়ে বললেন, চোখের পানি লুকাইতে শিখেছি ফারু। তোকে এই দুহাতে বড় করেছি। বোনের রেখে যাওয়া শেষ অংশটুকু আগলে রাখতে চেয়েছিলাম, হয়তো আমি তা পারলাম না রে মা। আমি যে অক্ষম, পারলে তো দূরে কোথাও লুকিয়ে রাখতাম। তোর এই মামাকে ক্ষমা করে দিস মা। ফারার গলা কেঁপে ওঠে, ধরা গলায় বলে, মামা, তোমরা ছিলে বলে তো আজ আমি বেঁচে আছি। তোমরা না থাকলে হয়তো আমি কবেই কোন নর্দমায় পড়ে থাকতাম। তোমাদের আশ্রয়ে আমি আজও টিকে আছি। আমি এই বিয়েতে খুশি মামা। মামি যা চায় আমি তাই করব। আমি কথা দিচ্ছি। ভাগ্নির কথা শুনে মাজেদ মিয়ার ভেতরটা হু হু করে কেঁদে উঠল যেন। কিন্তু তিনি তো একজন পুরুষ মানুষ, তাদের তো পাথরের মতো শক্ত হতে হয়। এই টানাপোড়েনের সংসারে তাকে মুখ বুজে সহ্য করতে হয় সবকিছু। একসময় যখন তিনি সক্ষম ছিলেন, দুহাত ভরে পরিবারের ভরণ পোষণ করেছেন, কিন্তু এখন আর পারেন না। অসহায় মনে হয় নিজেকে। ভিতর থেকে এক বুক দীর্ঘশ্বাস বের করে তিনি ভাড়ার রুম থেকে বের হয়ে আসে। বিকেলের দিকে অনুভব চুপচাপ বাসায় ফিরে নিজের ঘরে চলে যায়। সারাদিনের অফিসের চাপ, সিফাতের কথাবার্তা সব মিলিয়ে তার মন মেজাজ একেবারেই এলোমেলো। অনুভবের সাথে আহানও এসেছে। ঘরে ঢুকে অনুভবকে দেখে কেমন অস্থির লাগে ওর। কিছু যেন ঠিক নেই। আহান তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নরম স্বরে বলে, কি হয়েছে অনু? অনুভব ধীরে মাথা তুলে, চোখে ক্লান্তির ছাপ। সেটা তো আমার তোর থেকে জিজ্ঞেস করার কথা। বল, তোর কি হয়েছে? আহান একটু হেসে এড়িয়ে যায়। আমার আবার কি হবে? এই তো বেশ আছি। অনুভব একটু কঠিন গলায় বলে, মিথ্যা বলিস না আহান। আমি কে সেটা তুই ভালোই জানিস, আর তুই কে আমিও ভালো জানি। তুই অন্তত আমার চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। আহানের প্রেক্ষিতে বলার মতো কিছু পেল না। অনুভব একটু হাসলো, আহানের কাঁধে হাত রেখে বলল, ফারহা আঞ্জুম, তাই না? আহান চকিত নয়নে তাকায় অনুভবের দিকে। অনুভব আবারও বলল, মেয়েটার বাবা মা নেই, মামার কাছে বড় হয়েছে। তো তুই এসব কি করে জানলি? অনুভব বাঁকা হেসে বলল। ইউ মাইট বি ফরগেটিং হু আই অ্যাম। রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে অনুভব ড্রয়িং রুমে বসে আছে। ইব্রাহিম শেখ একটু ছেলের দিকে তাকাচ্ছে। ছেলের দিকে কোনো ভাবান্তর নেই যেন। অনুভব এক মনে কিছু করায় ব্যস্ত। ইব্রাহিম শেখ বললেন, কি ভাবলে তুমি অনুভব? অনুভব ফোন থেকে চোখ তুলে তাকালো, তারপর বলল, কোন ব্যাপারে? তোমার আর আয়াতের ডিভোর্স এর ব্যাপারে। অনুভবের দৃষ্টি তখনও ইব্রাহিম শেখের দিকে। কিছুক্ষণ চুপ থেকে বলল, বিশু আমাকে জিজ্ঞেস করেছিলে, জোর করে বিয়ে করিয়েছিলে, তাহলে আজ কেন আমার কাছে জানতে চাচ্ছ? চাচ্ছি, কারণ তুমি কি চাও? ইব্রাহিম শেখ কঠিন স্বরে বললেন। যা ইচ্ছা করো। এই বলে অনুভব উপরের দিকে চলে যায়। অহমিকা শেখ ছেলের দিকে তাকিয়ে রইলেন। ইব্রাহিম শেখ স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, দেখো তলে তোমার ছেলেকে, কোন কথা শোনে না। কি পেয়েছে কি তোমার ছেলে? আমি ইব্রাহিম শেখ কথা দিচ্ছি, আয়াতের বিয়ে আগামী 7 দিনের ভিতর দিব। অনুভব নিজের রুমে যেতে যেতে আয়াতের রুমের সামনে দাঁড়িয়ে পড়ে।
আয়াত তখন সামনে নিয়ে ফোন দেখায় ব্যস্ত। অনুভব হালকা দরজা ধাক্কিয়ে দিতেই সামনে দৃশ্যমান হয় আয়াত। দরজার খট করে আওয়াজে আয়াত পেছনে ফিরে দেখে অনুভব দাঁড়িয়ে আছে। আয়াত মনে মনে বলল, এই লোক আবার তার ঘরে। আর যাই হোক, কখনো আর নিজের দুর্বলতা প্রকাশ করবে না। যে লোক তাকে চায় না তাকে নিয়েও সে ভাবে না। সে চাইলেই কি তা সম্ভব? আয়াতের ভাবনার মাঝে অনুভব সামনে এসে দাঁড়ায়। আয়াত হাতের ফোনটা রেখে দাঁড়িয়ে পড়ে। অনুভবের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। অনুভব বলল, ফারহার ব্যাপারে কিছু জানিস আয়াত? ফারার কথা জানতে চাওয়ায় আয়াত চোখ তুলে তাকায়। অনুভব ভাই ফারার বিষয়ে জানতে চাচ্ছে, কিন্তু কেন? কিরে, কিছু তো বলেছি আমি। আমি জানি না। কয়দিন ধরে ভার্সিটিতে ও আসছে না। অনুভব আর কথা বাড়ালো না। টেবিলে রাখা আয়াতের ফোনটা হাতে নেয়। লক খুলতে দেখতে পায় অনুভবের একটা হাস্যোজ্জ্বল ছবি। আয়াত এই মুহূর্তে লজ্জায় শেষ। বন্ধুদের সাথে ট্রুথ ডেয়ারে তাকে ডেয়ার দেওয়া হয়েছিল সবচেয়ে প্রিয় একজনের পিক ওয়ালপেপারে দেওয়ার জন্য। অনুভব ফোনে কিছু করলো হয়তো, তারপর সে ফোন এগিয়ে দেয়। আয়াত ফোন হাতে নিয়ে বলে, ডিয়ার ছিল এটা। আমি কি কোনো খেলার জিনিস জামা নিয়ে খেলবি? তবে তোরা মেয়েরা পাক্কা খেলোয়াড়, তোর অন্যের মন নিয়ে খেলতে পারিস। রাত গভীর, চারিদিকে ঘন অন্ধকার ছড়িয়ে আছে নিঃশব্দের চাদরে। দূর থেকে ভেসে আসছে বন্য জন্তু জানোয়ারে গা শিউরে ওঠা চিৎকার। একটা পুরনো পরিত্যক্ত গোডাউনের ভেতর লোহার চেয়ারে শক্ত করে বাঁধা রফিক। তার মাথার উপর টিমটিম করে জ্বলছে একমাত্র হলুদ বাতিটা। আলো আঁধারির এই পরিবেশে বাতির কম্পন যেন এক অদ্ভুত শিহরণ জাগায়। প্রথম দিন রফিক কিছু না বললেও আদমান থেমে থাকেনি। সে রফিকের অতীত ঘেটে এক প্রকার নিশ্চিত হয় রফিক সেই লোকটিকে চেনে। তবুও রফিক একটাও কথা বলেনি। ঠোঁট কঠিনভাবে বন্ধ করে রেখেছে আদমান সামিরকে। গোডাউনের বন্ধ দরজা খোলা মাত্রই এক ঝলকা দমকা হওয়া ঢুকে পড়ে ভিতরে। অন্ধকার ঠেলে আদমান ধীরে ধীরে এগিয়ে আসে রফিকের দিকে। রফিক পায়ের শব্দে চোখ মেলে তাকায়। আদমান কায়েসকে দেখে তার গলা শুকিয়ে আসে। আদমান কায়েস, যে একবার তদন্তে নামলে পৃথিবীর যে প্রান্তে কেউ লুকিয়ে থাকুক না কেন টেনে বের করে আনে। আদমান এসে রফিকের সামনে বসে পড়ে। তার চোখে মুখে হিংস্রতা ফুটে ওঠে, চোয়ালে দৃঢ়তা। সেই চোখ রহস্যময়, কিন্তু আগুনে ঝলসে ওঠা চোখ যেন রফিকের ভেতরটা ছিঁড়ে ফেলতে চায়। সেদিন রফিকের পায়ে দুটো বুলেট ঢুকলে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়, তারপর এখানে বন্ধ করে রাখা হয়। অনুভব মুখ থেকে বাঁধন খুলে গিয়ে ফিচেল হাসলো। মুখের বাঁধন থেকে মুক্তি পেতে রফিক বলে উঠল, আমারে এইখানে বাইরে রেখেছেন কেন স্যার? আমি তো করেছি আর আরে চিনি না। আদমান কায়েস হাতের ঘড়িটার দিকে তাকালো। রাত 2টো বাজে। ঘড়ি থেকে চোখ সরিয়ে বলল, গভীর রাতে জনমানবহীন এলাকায় তোকে যদি এখন মেরে ফেলে, তোর চিৎকারের আওয়াজ এর বাইরে যাবে না। তাই বল, সে কে ছিল? আমি সত্যি কইতাছি স্যার, আমি চিনি না। এবার হয়তো আদমানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উঠে দাঁড়িয়ে কোমর থেকে গানটা বের করে রফিকের মুখে ঢুকিয়ে দেয়। আর একবার বল যে চিনি না, বল, এখানে লাশ বানিয়ে দেব। ভালো করে বলছি, সে কে ছিল? রফিক এবার ভয় পেয়ে যায় আদমান কায়েসের হিংস্রতা দেখে। মুখ দিয়ে শব্দ বের করে। আদমান গানটা সরিয়ে দেয়। রফিক থরথর করে কাঁপতে কাঁপতে বলে, জাফর খান। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।